নমস্কার, আমি উর্না। আপনারা দেখছেন প্যারালাল ঝলক। ডিজিটাল মিডিয়ায় এই প্রথম আপনাদের জন্য বাংলায় খেলার বুলেটিন। আইএসএল এর সব খবর তো রয়েছে, সেই সঙ্গে ফুটবলের যাবতীয় খবর নিয়ে দেখতে থাকুন খেল সকার। এবার মুম্বাইয়ের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ খেলতে যাচ্ছে মোহনবাগান। সিল্ড জেতা হয়ে গিয়েছে, তাই মলিনাও মেনে নিলেন এই পরিস্থিতিতে মোটিভেশন ধরে রাখা সত্যিই কঠিন। তবে তাদের ম্যাচ জিততে হবে, কাপ জিততে হবে। আপুইয়াও জানিয়ে দিলেন তারা কোথা থেকে পাবেন ম্যাচ জেতার মোটিভেশন। Of course, it's not the same when you are playing, trying to win the shield, that playing with the shield already won, right? But we have clear that we have to keep going, keep working, keep competing, because to the semi-finals is long. Having the fans who is cheering for us for 90 minutes is extra motivation. So everyone, as a footballer, wants as much as possible to cheer for them. So for us, they are extra motivation, and they are the main reason why we are winning the shield as well, because we have a very good result in our home match, and that's the reason why we are winning. They are the main reasons. So I invite. মোহনবাগানে হোসে মলিনার ভবিষ্যৎ কি? 8ই মার্চ এফসি গোয়ার বিরুদ্ধে ম্যাচের পরই তার চুক্তি বাড়ানো নিয়ে তার সঙ্গে আলোচনায় বসবেন সঞ্জীব গোয়েঙ্কা। তবে সেই চুক্তিপত্রে এক্সিট ক্লজও থাকবে। এখনও পর্যন্ত স্প্যানিশ কোচ অবশ্য তার সিদ্ধান্তের কথা জানাননি। তবু আশা করা যায় 8 তারিখেই চূড়ান্ত হয়ে যাবে যে মলিনার হাতেই পরের মরশুমেও দায়িত্ব থাকছে। ইস্টবেঙ্গল কিভাবে যেতে পারে সুপার সিক্সে, এটাই এখন লাখ টাকার প্রশ্ন। অঙ্কটা ভীষণ জটিল, কিন্তু সে অঙ্কটা কেমন দেখে নিন কি হলে ইস্টবেঙ্গল সুপার সিক্সে যাবে। প্রথমত ইস্টবেঙ্গলকে বাকি দুটি ম্যাচই জিততে হবে। তাদের বাকি দুই প্রতিপক্ষ বেঙ্গালুরু ও নর্থ ইস্ট। দ্বিতীয়ত নর্থ ইস্টকে ইস্টবেঙ্গলের কাছে হারের সঙ্গে সঙ্গে অন্য ম্যাচেও পয়েন্ট নষ্ট করতে হবে, অথবা মুম্বাই আর কোনো পয়েন্ট পেলে চলবে না। তৃতীয়ত ওড়িশা এফসি তাদের বাকি দুই ম্যাচ থেকে যেন 3 পয়েন্টের বেশি না পায়। এছাড়া কেরালা ব্লাস্টার্স ও পাঞ্জাব এফসিকে অন্তত একটি করে ম্যাচ হারতে হবে। এই কঠিন অঙ্ক কি সমাধান করতে পারবে ইস্টবেঙ্গল? সেদিকেই কৌতূহলী নজর। অঙ্কে আছে ইস্টবেঙ্গল, টিকে আছে ইস্টবেঙ্গল। সুপার সিক্সে যাওয়ার অঙ্ক যত কঠিনই হোক, হাল ছাড়তে নারাজ অস্কার ব্রুজো। বুধবার ম্যাচের পর স্প্যানিশ হেড স্যার জানিয়ে দিলেন শেষ নিঃশ্বাস পর্যন্ত তারা লড়াই চালিয়ে যাবেন। The performances were showing good signs. So if you ask me, no doubt we want to make it. We depend on other results, but we are not going to stop fighting until our last breath. And in the moment we could not qualify, we will accept it. But we want that in that moment, at least having the pride of trying again until our last breath. বুধবারও ঝলসে উঠলেন রাফায়েল এরিক মেসি বৌলি। শুধু আলভিটো ডিকুইনাই নন, গোটা ইস্টবেঙ্গল পরিবারই আক্ষেপ করছে যদি আরও কয়েকটা দিন আগে মেসিকে পাওয়া যেত। অস্কারও জানিয়ে দিলেন মেসির মতো একজন ফুটবলারই তাদের খুব দরকার ছিল। মেসি নিজেও এমন পারফরমেন্সে বেশ খুশি। Actually, David was warming up, and the plan was using him in the second half. What we didn't know is in which position. So suddenly Dimi was showing some signs of fatigue. So in that moment he came, and I say, David, yes, is one of the factors why in the second half, again, he's differential player when he comes. He's a hungry person, hungry player, very humble. He's not creating any issue when he's happy, but the most important is the victory for the team. We did a good job today, so I'm happy for the goal, mostly happy for the team because today we got 3 points. That's the most important. Coach have given you any special task when you were going through the speech? Anything specially told you? No, the coach said I have to believe until the end of the game. The game was a bit difficult because Edinburgh is a good team. Even they are behind us, but they show they are a good team. So we keep pushing until the end. This is what the coach asked us today to do. And in the end, we give him the reason and we got the 3 points. আইএসএলে কি হবে সেটা নিয়ে আর ভাবতে চান না ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলাররা। আলভিটো ডিকুনার মতো মেহতাব হোসেনও তাকিয়ে আছেন এএফসি চ্যালেঞ্জ লিগের দিকে। মেহতাব আশাবাদী আইএসএলে যাই হোক বিদেশি দলের বিরুদ্ধে এফসিতে সাফল্য পাবে ইস্টবেঙ্গল। অস্কার সেইভাবে মেন্টালিটি তৈরি করে দিয়েছে প্লেয়ারদের। আর এএফসি কাপে অলওয়েজ আমরা ফরেন টিমের সাথে, মানে ইস্টবেঙ্গল সবসময় ফরেন টিমের সাথে খুব ভালো ফুটবল খেলে। আর এএফসি কাপে তুমি দেখো কোয়ালিফাইং রাউন্ডে কোনো ম্যাচ কিন্তু 1 গোলে জেতেনি।
সব ম্যাচ মোস্ট, কিন্তু ফার্স্ট ম্যাচ হারার পরে আমরা বলেছিলাম এই টিমে কিচ্ছু হবে না, কিন্তু তারপরে যে তোমার গিয়ারটা দিয়েছে আর কি, তারপরে কিন্তু খুব মানে অসাধারণ, মানে আউটস্ট্যান্ডিং। একটা দুটো ম্যাচ তার মাঝখানে হতেই পারে, যেরকম চেন্নাই ম্যাচ তোমার হেরে গেছে, একটা দুটো ম্যাচ হতেই পারে, একটা টিম সবসময় এভরি ম্যাচ জিততে পারে না। কিন্তু যেটা যে ডিমান্ডটা প্লেয়ারদের কাছে, ঠিক আছে, এই ডিমান্ডটা কিন্তু যখন প্লেয়াররাও দেখতে পাচ্ছে কিনা এইটা আমাদের কাছে চায়, কোচ চায়, অফিসিয়াল চায়, সাপোর্টাররা চায়, সেই ডিমান্ডে কিন্তু আস্তে আস্তে ফুলফিল করছে প্লেয়াররা। এটাই দরকার। এএফসি কাপে যদি আগে আগে যেতে হয়, ঠিক আছে, তো এই ডিমান্ডটা প্লেয়ারদের কাছে আছে, থাকবে। এইটা যদি নিজের মাথায় তারা ঢুকিয়ে নিতে পারে, এএফসি কাপও ইজ ভেরি ইম্পর্টেন্ট। এএফসি কাপে ইস্ট বেঙ্গল অলওয়েজ ভালো রেজাল্ট করেছে, তো আমার মনে হয় না খুব একটা অসুবিধা হওয়ার কথা। তারপরে হোম গ্রাউন্ড। রীতিমতো অসন্তোষের চোরা স্রোত বইছে ইস্টবেঙ্গলে। ম্যানেজমেন্ট ও ফুটবলারদের এজেন্টের স্বচ্ছতা ও ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন কোনো লাল হলুদ কর্তাই। ডক্টর শান্তিরঞ্জন দাশগুপ্ত কি অভিযোগ করেছিলেন আরও একবার শুনে নিন। আমাদের যেগুলো আনছে তার নেই, পোড়া ল্যাংড়া চোট খাওয়া সবই হচ্ছে। এবার তোমার ফিফার নিয়ম হচ্ছে এজেন্টের থ্রু দিয়ে আনবে, এজেন্ট যেমন বলে দেবে সেরকম আমার প্লেয়ার। এবার আমরা দেখতে পাচ্ছি মাঝ পথে কেউ ল্যাংড়াচ্ছে, কেউ খেলতে পারছে না, সে আউট, কেউ চোট লুকিয়ে আসছে, কেউ এটা করছে। ইচ অ্যান্ড এভরি ওয়ান শুড কাম উইথ চেক আপ, ফাইনাল মেডিকেল চেক আপের পরে আসবে। আজকে আমাদের একটা নামি প্লেয়ার বসে গেছে, আমি তার এমআরআই যখন আমি নিয়েছিলাম, আমি দেখলাম তো পুরনো এসিএল ছেড়া, সেটা সাইন দেখতে পাওয়া যায়, তো সেটাকে চেক করো না, বলবো ভালো খেলছে, কি করবো বলো? সে যেদিন পেরেছে খেলেছে, ভালো লাগছিল দেখতে, ড্রিবল করছে, হ্যান্ডসান, যেই বেকারটা পড়ে গেল হয়ে গেল আউট। তো এই জিনিসগুলো হয়েছে, তো সেইভাবে তো করছে না তো ব্যাপার। সেই জন্য এতগুলো টাকা খরচ হয়, যে কাজে হয় আমাদের তো গায়ে লাগে। সে যদি প্রত্যেকেই হচ্ছে ফিফার লাইসেন্স পেয়েছিল লোক, এবার তার একটা লাইসেন্স আছে যে এটা সাপ্লাই করে, হ্যান ত্যান। এখন ও যদি পচা মাল সাপ্লাই করে থাকে, তাহলে অ্যাজ এ হোল ব্যাপারটা, এটা তো আমি মনে করি আমাদের ফিফার যে এজেন্সি যারা করে, ফিফার তো নজরদারি করা উচিত, কি পাঠাচ্ছে এখানে। শান্তিবাবু নিজে চিকিৎসক, ফলে ফুটবলারদের পুরনো চোট তিনি রিপোর্ট দেখেই বুঝতে পারেন। এই ইস্যুতে শুধু শান্তিরঞ্জনই নন, ইস্টবেঙ্গলের অনেক কর্তাই অসন্তুষ্ট, ক্ষুব্ধ। অসন্তোষটা যদিও চেপেই রেখেছেন, শান্তিবাবুর মতো অন্যদের ক্ষোভটা প্রকাশ্যে আসছে না। তবে গোটা লাল হলুদ ক্লাবেই একটা অসন্তোষের চোরা স্রোত। ইস্টবেঙ্গল কর্তা শান্তিরঞ্জন দাশগুপ্ত কাঠগড়ায় দাঁড় করিয়েছেন তাঁর দলের ফুটবলারদের এজেন্টকে। ব্যর্থতার কারণ হিসাবে এটাকেই বড় করে দেখছেন শান্তিবাবু। তার এমন অভিযোগ শুনে কি বলছেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত? কারণ কি, আমরা যখনই কোনো প্লেয়ার নিই, আমরা তার ফুল মেডিকেল টেস্ট করিয়ে তবেই কন্ট্রাক্ট সই করাই। উইদাউট মেডিকেল টেস্ট আমরা কোনো কন্ট্রাক্ট সই করাই না। ওদের অভিজ্ঞতা হয়তো কম, ওরা না করিয়ে সই করায়, তার জন্যই ওরা ভুগছে। আজকে দেখুন না, ওরা আনোয়ারকে নিয়ে কিরাম ভুগছে, কেন ওদের কাছে আনোয়ারকে নেওয়াটা ইম্পর্টেন্ট ছিল, সে কতটা ফিট সেটা দেখার দরকার ছিল না, সেইটার জন্য আজকে ওদের ভুগতে হলো পুরো মরশুমটা। শ্রীভূমি এফসি পুরুষদের দলের কোচের দায়িত্ব পেলেন প্রাক্তন ফুটবলার গৌতম ঘোষ। আগামী মরশুমেই সিএফএল প্রিমিয়ার ডিভিশনে খেলবে শ্রীভূমি। এখন থেকেই দল গোছাতে শুরু করে দিয়েছে তারা। সবার আগে প্রাক্তন ভারতীয় ফুটবলার গৌতম ঘোষকে দলে তুলে নিল শ্রীভূমি এফসি। এর আগে জর্জ টেলিগ্রাফের কোচের দায়িত্বে ছিলেন গৌতম ঘোষ। শুধুমাত্র তাই নয়, ভারতীয় যুব দলের দায়িত্বও সামলেছেন তিনি। এই নতুন কোচের হাত ধরে শ্রীভূমি সিএফএল প্রিমিয়ারে অভিষেকটা কেমন হয় সেটাই দেখার। লাল হলুদ জার্সিতে একসময় মাঠ দাপিয়েছেন মেহরাজ উদ্দিন। এবার সেই জার্সিতেই নিজেকে মেলে ধরছেন মেহরাজ পুত্র মোহাম্মদ আহমেদ ওয়াডু। ইস্টবেঙ্গলের অনূর্ধ্ব 13 দলের হয়ে মাঝমাঠের দায়িত্ব সামলাচ্ছেন মোহাম্মদ আহমেদ। বৃহস্পতিবার লাল হলুদ জার্সিতে প্রথম গোলও পেল মেহরাজ উদ্দিন পুত্র। বাবা সিনিয়র দলের হয়ে 2007 থেকে 2010 পর্যন্ত খেলেছেন। ইস্টবেঙ্গলের হাত ধরেই এবার ছেলেরও পথ চলা শুরু হয়েছে। আহমেদের গোলের খবর পেয়েছেন মেহরাজ উদ্দিন। খুশিও তিনি। লাল হলুদ জার্সিতে ছেলে এভাবেই এগিয়ে যাক চাইছেন মেহরাজ উদ্দিন। मैं अच्छा लग रहा है। देखो, मैं तो तीनों क्लब्स में खेला हूँ, ईस्ट बंगाल, मोहनबागान और मोहम्मदन क्लब। ये तो इंडियन फुटबॉल का पिलर है तीनों क्लब। और मैंने बहुत खुशकिस्मत रहा हूँ, कश्मीर से आके मैंने यहाँ पे खेला है। अभी मेरा बेटा ईस्ट बंगाल के लिए खेल रहा है, उसके लिए बहुत बड़ी बात है, खुशकिस्मती है उसके लिए भी, क्योंकि वो अभी अंडर 13 में खेल रहा है और ईस्ट बंगाल के लिए खेला, जिसने गोल भी मारा।
खुश है, टीम को जीता है। ईस्ट बंगाल बहुत बड़ा क्लब है और इस क्लब के साथ है, इस क्लब को और आगे बढ़ा, मतलब उस क्लब को और দিনানে के लिए। রিয়াল সোসিয়েদাদের মাঠে কোপা দেল রে সেমিফাইনালের প্রথম লেগ খেলতে নেমেছিল রিয়াল মাদ্রিদ। সেখানেই রিয়াল মাদ্রিদের 22 বছর বয়সী সেন্টার ব্যাক আসেনসিওকে উদ্দেশ্য করে গ্যালারি থেকে বর্ণ বিদ্বেষী স্লোগান ওঠায় প্রথমার্ধ শেষের কিছুক্ষণ আগেই খেলা থামিয়ে দিতে বাধ্য হন রেফারি হোসে মারিয়া মার্তিনেজ। যদিও শেষ পর্যন্ত 1-0 গোলে ম্যাচ জেতে রিয়াল মাদ্রিদ। ম্যাচের 19 মিনিটে প্রতি আক্রমণ থেকে রিয়ালের হয়ে একমাত্র গোলটিই করেন 18 বছর বয়সী স্ট্রাইকার এনরিক। চলতি মরশুমে 25 ম্যাচে এই নিয়ে 6 গোল হলো এনরিকের। ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পেকে এই ম্যাচে বিশ্রাম দিয়েছিলেন কোচ কার্লো আনচেলত্তি। লিভারপুল কি প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হতে পারবে? এই প্রশ্ন এখন আর ততটা প্রাসঙ্গিক নয়, বরং বলা ভালো লিভারপুল কবে চ্যাম্পিয়ন হবে। এই মুহূর্তে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের যে অবস্থা তাতে ধরে নেওয়াই যায় ইংলিশ লিগ জয় ম্যানচেস্টার ইউনাইটেডের রেকর্ড ছুঁতে চলেছে লিভারপুল। বুধবার রাতে নিউক্যাসল ইউনাইটেডকে 2-0 গোলে উড়িয়ে 20তম শিরোপা জয়ের পথে আরও এক ধাপ এগিয়ে গেল তারা। এই জয়ের ফলে প্রিমিয়ার লিগে টানা 24 ম্যাচে অপরাজিত লিভারপুলের পয়েন্ট 28 ম্যাচে 67। তবে লিভারপুল জয় পেলেও প্রিমিয়ার লিগে নটিংহাম ফরেস্টের কাছে আবারও পয়েন্ট খোয়ালো আর্সেনাল। এদিন গোলশূন্য ড্র করার ফলে শীর্ষে থাকা লিভারপুলের চেয়ে 13 পয়েন্ট পিছিয়ে পড়ল তারা। 27 ম্যাচে তাদের পয়েন্ট 54। চোট থেকে ফিরেই টানা 4 বারের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটিকে জিতিয়েছেন আর্লিং হালান্ড। রিয়াল মাদ্রিদ ও লিভারপুলের বিপক্ষে আগের দুটি ম্যাচে খেলতে পারেননি নরওয়ের এই তারকা। ওই দুই ম্যাচেই হারে সিটি। গত বুধবার টটেনহামের বিপক্ষে খেলতে নেমে ম্যাচের 12 মিনিটেই গোল করেন হালান্ড। সেই গোলেই জয় পেয়েছে সিটি। সব প্রতিযোগিতা মিলিয়ে এ মরশুমে 28 গোল করা হালান্ড সর্বশেষ 11 ম্যাচেই করেছেন 10 গোল। ভারতীয় ও আন্তর্জাতিক ক্রিকেটের যাবতীয় খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট লে ছক্কা। পাকিস্তানকে হারানোর পরই সেমিফাইনাল নিশ্চিত হয়ে গেছে ভারতের। এবার সামনে নিউজিল্যান্ড। কিন্তু সেই ম্যাচে নামার আগেই রোহিত শর্মাকে নিয়ে দুশ্চিন্তা ভারতীয় শিবিরের অন্দরে। হ্যামস্ট্রিংয়ে হালকা চোট রয়েছে ভারতীয় দলের অধিনায়কের। এমনকি নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের প্রস্তুতিতে প্রথম দিন নামেননি তিনি। যদিও নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের গুরুত্ব এখন অনেকটাই কমে গিয়েছে। তবে এই ম্যাচ জিততে পারলে গ্রুপ শীর্ষে থাকবে ভারতীয় দল। যেহেতু সেমিফাইনাল নিশ্চিত হয়ে গেছে সেই কারণে রোহিতকে নিয়ে গম্ভীর ঝুঁকি নেন কিনা সেটাই দেখার। পাকিস্তানকে হারানোর পর কয়েকদিনের বিরতি। গত বুধবার থেকেই প্রস্তুতিতে নেমে পড়ল গৌতম গম্ভীরের দল। আর সেখানেই রোহিত শর্মার পাশাপাশি অনুশীলনে নামলেন না শুভমান গিল। আইসিসির একাডেমিতে প্রস্তুতি সারতে নেমেছিল ভারতীয় দল। সেখানে ইনডোরেই থাকলেন শুভমান। এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুরন্ত ফর্মে রয়েছেন তিনি। তবে চোট নয়, শোনা যাচ্ছে শরীর খারাপ হয়েছে বলেই শুভমান গিল অনুশীলনে নামতে পারেননি। এছাড়া বাকিরা সকলেই জোর কদমে অনুশীলন শুরু করে দিয়েছেন। গৌতম গম্ভীর নিউজিল্যান্ডকে হারিয়ে অপরাজিত থেকেই সেমিফাইনালে নামতে মরিয়া। চ্যাম্পিয়ন্স ট্রফিতে আবারও একটা চমক আফগানিস্তানে। ইংল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছানোর রাস্তা খোলা রেখেছে তারা। ইংল্যান্ডের বিরুদ্ধে জারদানের 177 রানের ইনিংস এবং আফগানিস্তানের 8 রানের জয় মন জিতে নিয়েছে সচিন তেন্ডুলকারের। এরপরই আফগানিস্তানকে দিয়েছেন বিরাট সার্টিফিকেট। এমন পারফরমেন্সের পর কোনো বড় দলের বিরুদ্ধে আফগানিস্তানের জয়কে আর অঘটন বলা উচিত হবে না মনে করছেন খোদ সচিন তেন্ডুলকার। তাদের আন্তর্জাতিক ক্রিকেটে এমন উত্থানকেও বাহবা দিচ্ছেন মাস্টার ব্লাস্টার। হকি থেকে দাবা, টেনিস থেকে সাঁতার, ফুটবল ক্রিকেট ছাড়াও অন্যান্য সব খেলার খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট উইং প্লে। এবার গার্হস্থ্য হিংসার মামলা রুজু হলো অর্জুন পুরস্কারপ্রাপ্ত ভারতের প্রাক্তন কবাডি খেলোয়াড় দীপক হুডার বিরুদ্ধে। তার বিরুদ্ধে সরাসরি থানায় বধূ নির্যাতনের অভিযোগ জানালেন তার স্ত্রী বিশ্ব চ্যাম্পিয়নশিপের সোনাজয়ী বক্সার সুইটি বোরা। সুইটি যে অভিযোগ করেছেন সেখানে ডোমেস্টিক ভায়োলেন্স ছাড়াও রয়েছে যৌতুকের জন্য চাপ দেওয়ার মতো একাধিক অভিযোগ। এমনকি মানসিক নির্যাতনের পাশাপাশি শারীরিক নির্যাতনের অভিযোগও এনেছেন সুইটি। 2022 সালের 7 জুলাই তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। গত 24শে ফেব্রুয়ারি অল ইন্ডিয়া ইন্টার ইউনিভার্সিটি উশু চ্যাম্পিয়নশিপে ঘটল মর্মান্তিক ঘটনা। এই প্রতিযোগিতার 85 কেজি বিভাগে অংশ নিয়েছিলেন রাজস্থান বিশ্ববিদ্যালয়ের 21 বছর বয়সী ছাত্র মোহিত শর্মা। কিন্তু খেলার মাঝে হঠাৎই হার্ট অ্যাটাকে জ্ঞান হারান তিনি। রেফারি এবং কর্মকর্তারা ছুটে আসেন। তৎক্ষণাৎ তাকে স্থানীয় এক হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা মৃত বলে ঘোষণা করেন। তার মৃত্যুতে স্বাভাবিকভাবেই শোকস্তব্ধ বাকি প্রতিযোগীরাও। খেলার মাঠে খেলার খবরের বাইরেও উঠে আসে নানা রকমের মন্তব্য। আর সেই সব মন্তব্যের কোলাজ নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট থ্রো ইন। হারার পরদিন সকালেই ইংল্যান্ড টিম আসবে আর কাঁদুনি গাইবে। ইংরেজরা মনে করে ওরা অপরাজিত, আর যদি হারে তাহলে তার পেছনে একটা অজুহাত থাকবেই থাকবে। যেমন তেমন অজুহাত নয়। ওরা বলবে না বিপক্ষ দল ভালো ছিল কিংবা ওরা সেদিন ভালো খেলেনি। তার বদলে ইংল্যান্ডের খেলোয়াড়রা সব কিছু নিয়ে অভিযোগ শুরু করবে।
ভারত যে শুধুমাত্র একটা ভেন্যুতে খেলার অ্যাডভান্টেজ পাচ্ছে সেটা নিয়েও আলোচনা হওয়া দরকার। ভারত ঠিক কতটা সুবিধা পাচ্ছে সেটা অবশ্য মেপে বলা যাবে না, কিন্তু বিরাট অ্যাডভান্টেজ পাচ্ছে সেটা নিয়ে সংশয় নেই। প্যারালাল ঝলক আজ এ পর্যন্তই। আপনাদের জন্য প্যারালাল ঝলক প্রতিদিন রাত 10টায়। খেলার জগতের সেরা প্যাকেজ নিয়ে দেখতে থাকুন প্যারালাল ঝলক।